আন্তর্জাতিক সপ্তাহ ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ আরোহীর মৃত্যু। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি চার্টার্ড হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। গত শনিবার অঞ্চলটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি MI-8 হেলিকপ্টার বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। হেলিকপ্টারটি মারি পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি তেল কোম্পানির মালিকানাধীন ছিল। কোম্পানির মুখপাত্র বলেন, প্রযুক্তিগত কারণে একটি তেল ক্ষেত্রের কাছে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এই দুর্ঘটনার ফলে নিরাপত্তার পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। ঘটনার বিবরণ প্রসঙ্গে মুখপাত্র বলেন, হেলিকপ্টারটি সেওয়া ওয়াজিরিস্তান ব্লকে ব্যক্তিগত পরিবহনের কাজ করছিল। তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী এবং অন্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জিও নিউজ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা 3 বিদেশি পাইলট রাশিয়ার নাগরিক। আহতদের থালের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রটি জানিয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং জরুরি অবতরণের সময় এর টেল রাডার মাটিতে আঘাত করে মারাত্মক দুর্ঘটনা ঘটে। নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, প্রশিক্ষণের প্রযুক্তিগত সমস্যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের হেলিকপ্টার দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছরের সেপ্টেম্বরে বেলুচিস্তানের গওহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানি নৌবাহিনীর 2 কর্মকর্তা এবং 1 জন সৈনিক নিহত হন। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত অন্তত 112। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে 112 জন নিহত হয়েছে। অবিরাম বর্ষণের জেরে দক্ষিণ এশিয়ার এই দেশ জুড়ে সৃষ্ট এই দুর্যোগে তারা প্রাণ হারান। এছাড়া নিখোঁজ রয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 দিন ধরে অবিরাম বর্ষণে দেশ জুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে এবং শনিবার পর্যন্ত অন্তত 112 জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে 68 জন নিখোঁজ হয়েছে। গত শনিবার রাত 10:30টায় নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে 99 জন নিহত, 68 জন নিখোঁজ এবং আরও 100 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, পাতসার, ঝাপা, মহত্তারি, কাঠমান্ডু, ললিতপুর, কাভরে, সিন্দোলি, ধাজিং, সিন্ধুপালচক, দোলাখা ও রূপান্দেহি জেলায় অন্তত 68 জন নিখোঁজ রয়েছে। কাঠমান্ডু পোস্ট বলছে, বন্যা ও ভূমিধসের জেরে পার্বত্য এই দেশটির অনেক অংশে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে। অনেক মহাসড়ক এবং রাস্তায় চলাচল ব্যাহত হয়েছে। শত শত বাড়ি ও সেতু চাপা পড়েছে বা ভেসে গেছে এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানে হাজার হাজার যাত্রী আটকাও পড়েছে। গত শনিবার কাঠমান্ডু উপত্যকায় 1970 সালের পর থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত এই বছর থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটি প্রথম যে দেশে বৃষ্টিপাত পরিমাপ ও রেকর্ড রাখার ব্যবস্থা শুরু করেছিল। রাশিয়া ফিনল্যান্ড সীমান্তের কাছে সামরিক ঘাঁটি স্থাপন করবে ন্যাটো। আগামী বছর রুশ সীমান্তের কাছে ফিনল্যান্ডে একটি নতুন স্থলবাহিনী স্থাপন করবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সামরিক সংঘাতের সময় উত্তর ইউরোপে জোটটির স্থলবাহিনীকে অভিযানে নেতৃত্ব দেবে এই বাহিনী। গত শুক্রবার ফিনিশ প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টি হাক্কানের এই তথ্য জানিয়েছেন। গত বছর ন্যাটোতে যোগদান করেছে ফিনল্যান্ড। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর জোটের সদস্য হওয়ার আবেদন করেছিল দেশটি। ফিনিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজ সকালে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা মিকেলিতে সেনা সদর দফতরের সঙ্গে একযোগে ন্যাটোকে স্থলবাহিনী প্রতিষ্ঠার প্রস্তাব দেব। জুনের দিকে তিনি ঘোষণা দিয়েছিলেন, ন্যাটোর সব সদস্য রাষ্ট্র তার এই পরিকল্পনা রাজনৈতিক সমর্থন দিয়েছে। মাল্টি ক্রস ল্যান্ড কম্পোনেন্ট কমান্ড নামের এই কেন্দ্রটি ন্যাটোর যুক্তরাষ্ট্রভিত্তিক নরফোক জয়েন্ট ফোর্স কমান্ডের অধীনে কাজ করবে। একই সঙ্গে এটি ফিনিশ রুশ সীমান্ত থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে অবস্থিত মিকেলিতে ফিনল্যান্ডের নিজস্ব স্থলবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় হাক্কানেন বলেছিলেন, নতুন এই কেন্দ্রের প্রাথমিক বার্ষিক বাজেট থাকবে $95 লাখ। সেখানে কয়েক ডজন আন্তর্জাতিক কর্মকর্তা থাকবে। চলতি বছর নতুন সদস্য হিসেবে ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনও ন্যাটোতে যোগ দিয়েছে। চলতি মাসের শুরুতে দেশগুলো বলেছিল, সুইডেন উত্তর ফিনল্যান্ডে বিদেশি নেটো সেনাদের সফর ও আন্তর্জাতিক মহড়ার সমন্বয় করবে। শুক্রবার একই সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ফিনিশ সেনাবাহিনীর কমান্ডার পাসি ভ্যালিমাকি বলেছেন, নতুন ইউনিটের ভৌগোলিক অবস্থান বিষয়ে পরবর্তী তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে প্রাথমিকভাবে তারা নর্ডিক অঞ্চলে ল্যান্ড ফোর্স অপারেশন পরিকল্পনার তদারকি করবে। বিশ্ব অর্থনীতিতে ব্রিক্সের অবদান বাড়ছে, মন্তব্য পুতিনের। বৈশ্বিক অর্থনীতিতে ব্রিক্সভুক্ত দেশগুলোর অবদান G7ভুক্ত দেশগুলোর অবদানকে ছাড়িয়ে গেছে এবং ক্রমাগত বাড়ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার রুশ ফেডারেশনের স্টেট কাউন্সিলের প্রেসিডিয়াম সভায় এই কথা বলেন। তিনি বলেন, বিশ্বের বাণিজ্য ও বিশ্ব অর্থনীতি ইতিবাচকভাবে পরিবর্তন হচ্ছে। একটি নতুন সম্পর্কের ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। বিশ্বের দক্ষিণ দেশগুলো ব্রিক্স দেশগুলো এতে অগ্রণী ভূমিকা পালন করছে। পুতিন আরও বলেন, G7ভুক্ত সদস্যগুলোর জিডিপি 1992 সালের বৈশ্বিক জিডিপির 45.5 ও 2022 সালে 30.5% ছিল, আর ব্রিক্সের সদস্য
গুলোর জিডিপি 1992 সালে বিশ্বের 16.7 এবং 2022 সালে 31.4%। প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধজাহাজ। জাপানের 2টি দ্বীপের কাছে চীন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর পরেই জাপান তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠালো। জাপানের মিডিয়া জানিয়েছে তাইওয়ান প্রণালীতে টহল দেওয়ার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। চীন দাবি করে এটা তাদের এলাকা। জাপানের সংবাদপত্র ইয়োমিউরি শিম্বুন সরকারি অফিসারদের উদ্ধৃতিতে জানিয়েছে টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে, সেজন্যই প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠানো হলো। একই দিনে চীন জানিয়েছিল তারা প্রশান্ত মহাসাগর এলাকায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। গত বুধবার সকালে জাপানের যুদ্ধজাহাজ পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে। 10 ঘন্টা পরে তা গন্তব্যে পৌঁছায় বলে জানিয়েছে জাপানের সংবাদ মাধ্যম। রিপোর্ট অনুসারে জাপানের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ। গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার তাইওয়ানের কাছে জাপানের 2টি দ্বীপের পাশে দিয়ে চলে যায়। তার সঙ্গে ছিল 2টি ডেস্ট্রয়ার। সূত্র উদ্ধৃত করে সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন, কারণ তার মতে জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে। তার কোনো জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয় নিয়ে কিছু জানায়নি। চীন বরাবর দাবি করেছে তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। চীনের নেতা শি জিনপিং বারবার চীনের একীকরণের কথা বলছেন। বেইজিং মনে করে তাইওয়ান চীনের অংশ। তারা দাবি করে এই প্রণালীর উপরও তাদের অধিকার রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেরই মত হলো তাইওয়ান প্রণালীতে টহল দেওয়াটা সাধারণ ঘটনা। জলপথ ব্যবহারের স্বাধীনতা সব দেশের আছে। গাজায় পশ্চিমা নৈতিকতার মৃত্যু ঘটেছে মন্তব্য এরদোয়ানের। আন্তর্জাতিক ন্যায় বিচার শুধুমাত্র নিরাপত্তা পরিষদের 5 সদস্যের হাতে ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। গাজা ইস্যুতে ইসরায়েলের বিচার নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে 79তম অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। পশ্চিমা বিশ্বের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্মরণকালের গণহত্যার সবচেয়ে বড় উদাহরণ গাজায় ইসরায়েলি আগ্রাসন। আর পশ্চিমাদের নীতি নৈতিকতা যত বুড়ি তার মৃত্যু হয়েছে গাজায়। এরদোগান আরও বলেন, ইসরায়েলি কারাগার থেকে ফাঁসা ফিলিস্তিনিদের ছবি দেখে বোঝা যায় আমরা কত বড় বর্বরতার সম্মুখীন হচ্ছি। ইসরায়েলি হামলার ফলে নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে গাজা। তিনি আরও বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, জাতিসংঘের ব্যবস্থাও মারা যাচ্ছে। পশ্চিমা বিশ্ব যে মূল্যবোধের কথা বলে নিজেদের বড় করে দেখাচ্ছে তা মারা যাচ্ছে ন্যায়সঙ্গত বিশ্বের সত্য আর মানবতার বেঁচে থাকার আশাও। এরদোগান প্রশ্ন করেন, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারীরা কি মানুষ নয়? ফিলিস্তিনি শিশুদের কি কোনো অধিকার নেই? তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান জাতিসংঘে গাজার পরিস্থিতি নিয়ে নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন এবং গাজাকে বিশ্বের সবচেয়ে বড় শিশু ও নারীদের কবরস্থানে পরিণত করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। নিউ ইয়র্কের সাধারণ পরিষদে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। এরদোগান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলনা করেন অ্যাডলফ হিটলারের সাথে। তিনি বলেন, যেভাবে 70 বছর আগে মানবতার জোট হিটলারকে থামিয়েছিল, সেভাবে নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে থামাতে হবে। তিনি গাজায় অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। উল্লেখ্য, ইসরায়েলের অভিযানে এ পর্যন্ত 41,466 জন মানুষ নিহত হয়েছে।